সাবস্ক্রাইবারের নামে ভিউয়ার্সদেরকে বোকা বানানো, তাদের কাছে মিথ্যা ইনফরমেশন ছড়িয়ে দেওয়া, মানসিক নির্যাতনকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া। দুটো মেয়েই কিন্তু মানসিক নির্যাতিত, এবং দুটো মেয়ের একটা অ্যাডিকশন হয়ে গেছে একটা ছেলের প্রতি। কিসের কারণে? কারণ সেই ছেলেটা নিজে ওপেন লাইভে দেখলাম স্মোকি টাইপের, অনেকদিন ধরে দেখি নানা রকম প্রমোট করে, খায়, ধোঁয়া চোরায়, জানি না তারা কি খায়, ওই সমস্ত আমি বলতেও পারবো না, জানি না, হয়তো সেগুলো খুব নর্মাল ম্যাটার, হয়তো দেখিও নি এগুলো, সব তো দেখি সব বড় বড় হোটেল রেস্টুরেন্ট ওই ভিডিওতে মিডিয়াতে দেখতে পাই, আমাদের জানা নেই কি খায় তারা ওগুলো। সেগুলোকে সারাক্ষণ হয়তো সেই মেয়েগুলোকে সেইগুলো হয়তো দেখিয়ে নিজেকে হিরোপন্থী বেশি দেখানো, পড়াশোনা বাদ দিয়ে ইউটিউবে এসে কামাই করব, অথচ ইউটিউবে কোনো শিক্ষামূলক নিজের কোয়ালিটি প্রমাণ না করে শুধুমাত্র চটুল চটুল নাচ গান এবং চটুল নাচ গানের মাধ্যম দিয়ে নিজের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি সব সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকবো, আর কেউ আমাদের কোনো প্রতিবাদ করতে পারবে না। এই এতগুলো ক্রাইম সংগঠিত হচ্ছিল এই 3টে পরিবারের মধ্যে, তার মধ্যে দুটো পরিবারের মা বাবা চরম অসহায়, কিন্তু তাদেরকে একসঙ্গে করা যাবে না, কোনোদিন করা যাচ্ছিল না। তার কারণ দুটো পরিবার দুই মেরুতে থাকেন, আর দুটো পরিবারের দুটো সন্তান কেউ চাইতো না কারোর মা বাবা কারোর সাথে কোনো যোগাযোগ করুক, কারণ দুটো মা বাবারাই ফ্রাস্ট্রেটেড ছিল। কিন্তু দুটো মা বাবাই, অর্থাৎ দুটো পরিবারের মা বাবাগুলো সোশ্যাল মিডিয়ায় গাল খেয়ে খেয়ে অত্যাচারিত হয়ে নোংরা ভাষা শুনে শুনে তার সন্তানদেরকে যখনই তারা বোঝাতে গেছে, হয় তার নিজের সন্তানের দ্বারা অথবা বাবা জীবন নামক একটি আস্ত চরিত্রহীন ছেলে দ্বারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্মান নষ্ট করেছেন। তা আরেকটু সম্মান যদি আমি নষ্ট করতাম, অসুবিধা কিছু ছিল না। এই করে করে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে একটা ক্রাইমের অবসান করতে চলেছি। যদি আজকের পর না নেয়, আমার সমস্ত মানবাধিকার কর্মীদের কাছে আবেদন, পশ্চিমবাংলায় সুশীল সমাজকে আবেদন, আপনারা যে যেখানে আছেন, প্রীতম দেবনাথ এবং দিশানি মজুমদার যে আজকে পোস্ট করেছে যে এরপর থেকে তিনি কোনোভাবেই থাকবে না, যেহেতু তাকে আমি আজকে আর জড়াবো না, তার পোস্ট আমি পেয়ে গেছি। সেই দিশানি বলে মেয়েটির কোনো শাস্তির কথা আপনারা মারণ করছেন, আমি চাইবও না যে সেই মেয়েটির একটা ভবিষ্যৎ আছে, এখনো ভবিষ্যৎ আছে। রিমি যে প্রবলেমটা পড়েছে সেটা হচ্ছে রিমি প্রীতমকে ছাড়া বাঁচবে না। রিমি প্রীতমকেই চায়, তাতে মরে গেলেও চায়, বেঁচে গেলেও চায়, ও প্রীতমের জন্য জীবন দিয়ে দেবে, কিন্তু প্রীতমের কিছু ক্ষতি হোক সেটাও চায় না। তাই ও স্বামীর বাড়িতেই থাকবে এবং স্বামীকেই চায়, স্বামীর কোনো অন্যায় ওর নজরে পড়ে না। তার কারণ রিমি ওই অ্যাডিকশনে আছে। এখন যেহেতু দিশানি ডিক্লারেশন দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে যে আজকের পর থেকে আমাকে কোনোভাবে পাবে না, আমি কোন রকম কোনো এই ধরনের ঘটনার সাথে আর যুক্ত থাকবো না, অর্থাৎ দিশানি এই কদিনে লড়তে লড়তে এটা শিখে গেছে যে ছেলেটা দুটো মেয়েকে ব্ল্যাকমেলিং করেছে। অবসান কি আছে? কারণ ওই দেখুন একটা মা আছে, তার পাশে একটি মেয়ে আছে, তারও একটি বাচ্চা মেয়ে আছে, তিনিও আজকে ইনসিকিউর। তিনি যদি তার মেয়েটাকে পাঠান ওই সোশ্যাল মিডিয়ায় টানা 2 ঘন্টা লাইভ চলবে, আর আপনার মেয়ের পাশে বসে আপনার জামাই যখন বলবে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমার বউ পাশে বসে থাকলো, আমার কিচ্ছু যায় আসে যায় না, ওকে আমি চাই না, ও একটা পাগলি ছাগলি, ওর মেয়েটার কথা, সেই মেয়েটার কোথায় কোয়ালিটি আছে, আর সেই মেয়েটাকে জাস্টিফাই করা হচ্ছে যে সে নাকি একটা পাগল ছাগল। তার ভেতরে অন্তরাত্মাটা, তার ট্যালেন্টটা, তার কোয়ালিটিটা কেউ জাস্টিফাই করছিল না, সে শুধু ফ্রাস্ট্রেশনে ভুগছিল। কিভাবে ফ্রাস্ট্রেশনে ভুগছিল? সে যখন স্বামীর বাড়িতে আসছে আর একটা মেয়ে দ্বারা অত্যাচারিত হচ্ছে, সেই মেয়েটা ওই স্বামীটাকেই চায়, মানে তার স্বামীটাকেই চায়। সে হয়তো আগে কোনো সময় তার সাথে ছোট বয়সে চাইল্ড ম্যারেজের নাম করে দুটো পরিবারের মধ্যে বিয়ে হয়নি, কি হয়েছে, সে বিয়েটা নাল অ্যান্ড ভয়েড, সেই বিয়েটা বিয়েই না দেও, তার নাম করে ওই মেয়েটা কন্টিনিউয়াসলি তাকে ফোন করেছে, দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এর সাথেও শারীরিক সম্পর্ক করেছে। সেই মেয়েটা চোখের সামনে যখন কন্টিনিউয়াসলি দেখে গেছে, কিন্তু তারপরেও প্রতিবাদ করতে গেলে বাথরুমের ঘরে দরজা লাগিয়ে ছাদে উঠে তার গায়ে হাত তুলেছে, তাকে ভয় দেখিয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় তাকে পাগল, নোংরা, চরিত্রহীনা সমস্ত কিছু বলা হয়েছে। সবটাই মেনে নিয়েও তাহলেও সে পাগলের মতোই ভালোবাসে। ডাইভোর্স দেবো বলে ঠিক করার পরেও ছুটে গেছিল আরেক সমাজসেবিকার কাছে, কিন্তু তিনি তার কষ্টটা বুঝতে পারেনি, তিনি বুঝতে পারেনি এটা কোনটা লিগাল কোনটা ইলিগাল। তার জন্য তিনি কি করলেন, ঘন্টার পর ঘন্টা যে মামলা থেকে একবার বলছেন বেরিয়ে যাচ্ছি, এই দিশানিও আবার বলবে বেরিয়ে যাচ্ছি, আবার হয়তো কালকে দিন এসে বলবে না না SMS করবে প্রীতমকে, আবার কি করবে, রিলস বানাবে, ভিডিও বানাবে, ইমোশনাল ব্ল্যাকমেলিং করার চেষ্টা করবে। নজর আপনাদের রইল। আমি প্রীতম দেবনাথের অ্যাড্রেস আমার ফেসবুক প্রোফাইলে দিয়ে দেবো। আমি জানি পশ্চিমবাংলার আমার সংগঠন কাজ করে, এটাই আমাদের কাজ, এবং এই সংগঠন থেকে তো হবেই, চারিদিক থেকে আপনার ছেলে মেয়েদের যারা লিখবেন, আমি কিভাবে দরখাস্তটা লিখবেন এবং FIR-টা করবেন আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, যে আমি এই সন্তানের বাবা, আমার সন্তান ইউটিউব খুললে এই ছেলেটির এই নোংরা কেচ্ছা কেলেঙ্কারি দেখে দেখে আমার ছেলে অ্যাডিক্টেড হয়ে গেছে, তার ব্রেনের মধ্যে এফেক্ট পড়ছে, এবং আমরা আর নিতে পারছি না সমাজ মাধ্যমে এই পরিবারটিকে। তার মা আর ছেলে মিলে সমাজে এসে এই ধরনের কাজ করছে, তাদের দুজনের বিরুদ্ধে
ব্যবস্থা নিন এবং এটা এদের দুজনের চ্যানেল, দুটো যে চ্যানেল চলছে সেগুলোকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি পিটিশন একটা কমন লিখে আমার ফেসবুক ওয়ালে দিয়ে দেবো। সেই পিটিশনটাকে সেই এফআইআরটাকে কপি করবেন। কপি করার পর নিজের নিজের থানা এসপি অফিসার ইনচার্জ যদি হয় বা আপনার যদি ওসি হয়, মানে আইসি ওসি যে কোনো থানা হতে পারে আপনাদের, সেই থানায় দেবেন। রেজিস্টার পোস্টেই পাঠাবেন একটা আপনার পাঠাবেন হচ্ছে আপনার পুলিশ সুপারকে, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। 3টে কপি আপনারা লিখে সই করে নিজের ফোন নাম্বার দিয়ে পাঠাবেন। তাহলে কয়েকশো না কয়েক হাজার এফআইআর হবে আর এই চ্যানেলগুলো উড়ে যাবে। সুতরাং আজকের এটা সলিউশন, আমি সলিউশনটা দিয়ে গেলাম। সলিউশন দেওয়াটা আবারও আমি বলছি, আপনি হচ্ছেন একজন বাবা বা মা যে হোক, চাইছেন যে এই ছেলেটি পরিবার দীর্ঘদিন ধরে দুটো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অনেকগুলো বাচ্চা নষ্ট দেখিয়েছে, সমাজের মধ্যে আত্মহত্যাকে প্রমোট করেছে, আত্মহত্যা ওপেন লাইভে এসে দেখানো, এবং তারা দীর্ঘদিন ধরে মানুষকে ব্ল্যাকমেলিং করে, মানুষকে মেন্টাল টর্চার করে এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে ইউটিউবের প্রতি একটা নোংরা ক্রিমিনাল অফেন্স ছড়িয়ে যাচ্ছে। তার জন্য এটাকে এফআইআর হিসাবে ট্রিট করুন এবং এই দুটো চ্যানেলকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এটা হবে এফআইআর এর বয়ান। আর এই এফআইআর এর বয়ান দিয়ে সারা পশ্চিমবাংলা থেকে যারা যারা এই নোংরাটাকে প্রমোট করছেন, অর্থাৎ অনেকে ভাবছিলেন আমি বোধহয় পরকীয়া প্রমোটকারীদেরকে মানা করছিলাম, মোটেই না। পরকীয়া প্রমোটকারীদের নিয়ে আমার বলার কিছু নেই, কেউ ধোয়া তুলসী পাতা নয়। প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত জীবনটা সোশ্যাল মিডিয়ায় যখন আনবেন এবং যখন আপনি আইডিয়াল হয়ে যাবেন, অর্থাৎ প্রীতমের একটা ফেস ভ্যালু তৈরি হয়েছিল, প্রীতম গান গাইতে জানে, কিন্তু রিমির তুলনায় 1 ইঞ্চি ক্রিয়েটিভিটি নেই। মানে রিমি যে ক্রিয়েশন ওর মধ্যে তৈরি, মানে ক্রিয়েটিভিটি আছে ওর মধ্যে, নতুন নতুন প্ল্যানিং আছে, এক্সিকিউশন আছে, মানে প্রজেক্ট, মানে ডেফিনেটলি আমি রিমির সম্বন্ধে এখন এত বেশি বললে সবাই আপনারা জানেন, যাকে এক সেকেন্ড দেখার জন্য ওখানে রিমি প্রীতমের প্রোফাইলে টানা লিখছে, দাদা 1 সেকেন্ড দেখাও, রিমিকে 1 সেকেন্ড দেখাও। যে মেয়েটা আজকে 10 দিন ধরে প্রমাণ করে দিয়েছে এক নাইটিতে থাকা যায়, মানে একদম আলমারি ছুতে পারে না, তার বর তার পাশে বসে অন্য চ্যানেলে গিয়ে বলছে আমি এই মেয়েটাকে ভালোবাসি, বেশ করেছি ভালোবাসি, তাকে বলছে বেশ করেছি ভালোবাসি, তুই যা পারবি কর, তাকে মানসিক আঘাত দিয়েছে, 10 দিন ধরে কোনো মেডিসিন দেয়নি, রিমির নার্ভের মেডিসিন টোটাল বন্ধ রেখেছে। যে মেয়েটাকে প্রথম রাতেই ফিজিক্যাল অ্যাটাচমেন্টের সাথে সাথে পরের দিন যখন আমরা বলেছি যে আমরা মেডিকেল করাবো, ভয়ের চোটে তখন উল্টো মেডিকেল রিপোর্ট দেখানোর জন্য তার লয়ারের কথা শুনে সঙ্গে সঙ্গে গিয়ে তার পিরিয়ডস দেখিয়ে সেই পিরিয়ডস এর জন্য বলছে যে নাকি তার পিরিয়ডস এর সমস্যা আছে। তার মা জীবনে জানে না, তার মা জীবনে জানলো না, তার শাশুড়ি মা জানে যে তাদের দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ নেই, তার শাশুড়ি মা সব জানে। কারণ কি কি ঘটনা দিয়ে আজকে এই পরিবারটা সামনে এসে গেছে তার তথ্য তালাশ অনুসন্ধান আমাদেরকে করতে হয়নি, আপনারা ভিউয়ার্সরা করেছেন। আমার দরকার নেই, আমি কেন জ্ঞান দিতে এসি ভাই, আমার কি দরকার আছে? দেখুন আমরা হচ্ছে সমাজকর্মী, আমাদের যদি সমাজের বার্তা যদি কিছু কিছু না দিতে পারি, আজকে অনেক ইউটিউবার না 99% ইউটিউবার একদিকে হয়ে গেছে, এটা একটা অন্যায় হয়েছে, এই অন্যায়ের একটা প্রতিকার দরকার আছে। সুতরাং আমি বলবো দুটো মেয়েকে বোকা বানানো হয়েছে, দুটো মেয়ে বোকা বেনেছে। আমি রিমিকে আজকেও বলেছি, রিমি যখন আমাকে ওপেন লাইভে ফোন করে বলছিল যে দিদি ভাই আপনি, তখন আমি একটা প্রীতমের নামে এফআইআর করিয়েছি, আজকে একটা এফআইআর হয়েছে এবং আরো এফআইআর আজকের মধ্যে আরো 2টো এফআইআর নামবে। তো ঘটনাটা হচ্ছে এই পরিবারটা এখনো পর্যন্ত আজকে যে কথাটা এসে সোশ্যাল মিডিয়ায় বলেছে, কিন্তু সেটা আজকে বিগত 10 দিন ধরে বলেছিল আমরা সিদ্ধান্ত নিচ্ছি কাকে কি নেবো, ভগবানের ওপর ছেড়ে দিচ্ছি, ঈশানী তুমি কষ্ট পেও না, দিশানী তুমি কষ্ট পেও না, টানা বলে গেছে এবং টানা মেন্টাল টর্চার করে গেছে রিমির ওপর। তাদের এটা বোঝার ভুল ছিল যে নিজের তার বউ অর্থাৎ তার লিগেল ওয়াইফ তার বাড়িতে এসে গেছে, কিন্তু তার সিদ্ধান্ত নেবার কি আছে? রিমি না চাইলে কি ডাইভোর্স হবে? ও যতক্ষণ না জজ সাহেবের সামনে গিয়ে বয়ান দিচ্ছে যে আমি ডাইভোর্স চাই, তবে তো ডাইভোর্স হবে। আরে এটাতে এটা বোঝার ক্ষমতা নেই। আর 498A তে যেটা চার্জশিট জমা পড়ে গেছে তাতে একটা ঘটনা মেনশন আছে যেটাতে আপনাদের জানানো দরকার। এই বিয়েটাকেও নাল অ্যান্ড ভয়েড আমি মেনে নিতাম, এই বিয়েটাও নাল অ্যান্ড ভয়েড আমি মেনে নিতাম, কারণ এই বিয়েটাও দুজনের রিমির বয়স হয়েছিল বা প্রীতমের বয়স হয়েছিল বা রিমির বয়স হয়নি, এরকম একটা কিছু বিয়ে ব্যাপার আছে। সেখানে ওরা যখন পক্সো কেস খায়, অর্থাৎ প্রীতম যখন পক্সো কেস খায় যে এই বাচ্চা বয়সে বিয়ে করার জন্য, তখন ওর বাবা ও প্রীতমকে 3 দিন জেল খাটায়। রিমি যখন কোর্টে বয়ান দেয় যে না 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 আমি নিজে স্বইচ্ছায় চলে এসেছিলাম, ওর কোনো দোষ নেই, জজ সাহেবের কাছে বলে, এবং বলার পর জজ সাহেব কিন্তু প্রীতমকে 3 দিন মাত্র কাস্টাডি দেয়। আর কাস্টাডি দেওয়ার পর একটা অর্ডার করে, যে অর্ডারটাতে মেনশন করে এই দুটো পরিবার, মানে দুটো ছেলে মেয়ে কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, এই অর্ডারটা করে। কিন্তু পরবর্তী দিনে সেই অর্ডারটা খারিজ করিয়ে কিভাবে অর্ডারটা খারিজ হলো সেটাও আমি জানি না, কিন্তু দুটো পক্ষ যদি খারিজ না করে বিয়েটা করলো, আবার বিয়ে হলো, তাহলে সেক্ষেত্রে 498A কেসটাতে এই কপিটা অ্যাটাচমেন্ট আছে। সুতরাং এক্ষেত্রে রিমির বিয়েটা পুরোপুরি লিগাল, বাচ্চা বয়সে হয়েছে একজনের, অপোনেন্ট মানে ছেলেটির বয়স হয়নি, মেয়েটির বয়স হয়েছে, তাতেও কিন্তু আমাদের এই ভারতবর্ষের আইনে এটা লিগাল, এটাতে কিচ্ছু করার নেই, চার্জশিটও পড়ে গেছে। এবার বলবেন এর পরের কথায় আসি, যাদের পরিবার সিদ্ধান্ত নিতে জানে না, যে লিগাল ওয়াইফকে বাড়িতে দিয়ে যাওয়ার পরেও যে ভদ্রমহিলা কোনো মিডিয়া করতে চাইলো না, কোনো ক্যামেরা করতে চাইলো না, কোনো কিছু করতে চাইলো না, তারা কি করলো, তার পরের দিনে সেই দিনই রাত্রেবেলাতে, মানে তারা এসে সেই দিনই রাত্রেবেলাতে
না তারপরে এরকম একটা হবে। সেদিনই রাত্রেবেলাতে তার মা সোশ্যাল মিডিয়ায় এসে বলছে রিমির বাবাকে জেল খাটাবো বলেছেন, আপনি সোমবার দিনের মধ্যেই জেল খাটাবেন। মানে তারা এটা ভাবছে না যে আমি যখন তার বাড়ির বউটাকে দিয়ে এসছি কোনো শর্ত চাইছিল তারা, মানে লিখিত পরিত চাইছিল যে লিখিত পরিত করে নেবো, অর্থাৎ আমরা একটা দাসী নেবো, মানে আমাদের বাড়িতে কাজ করবে, কাঁদবে আর পড়ে থাকবে, কোনো দরকার নেই, একটা দাসীকে লিখিত পরিত করে নিতে হবে। কিসের লিখিত পরিত? তার ছেলেটা পরকীয়া নিয়ে আছে, একা নেই, কত কষ্ট, একা থাকার কাহিনী সব উড়ে গেছে। তার কারণ এই পরকীয়াটা সে করে রেখেছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় এসে কোনো একটা মারফত সে তার ওপেন লাইভে স্বীকারও করে নিয়েছে। ঠিক আছে, পরকীয়া প্রেমটা কোনো অপরাধ নয়, না একদম অপরাধ নয়, অনেকে করে, ম্যাক্সিমাম করছে, অবশ্যই করছে। দাদা আপনি পাশে বসে বউকে বলছেন আমি ওর সাথেই থাকবো, আর আপনার বউ একজন নার্ভের পেশেন্ট, আপনি মেনে নিতে পারবেন? একটা মেয়েকে টানা 10 দিন ধরে নার্ভের ওষুধ না দিয়ে তাকে মেন্টাল টর্চার করে রাতের বেলা বলছে বেরিয়ে যা, চলে যা, তুই এক্ষুনি বেরিয়ে যা, তাকে দিয়ে 14টা বন্ধু বান্ধবীকে দিয়ে ফোন করাচ্ছে, এই দিশানির সংসারে তুই কি জন্য ঢুকেছিস, তুই কিসের জন্য আলমারিতে হাত দিচ্ছিস, তুই প্রীতমের ল্যাপটপে কিসের জন্য হাত দিচ্ছিস, প্রীতমের ফোন কেন কেড়ে নিচ্ছিস। সে মনে করেছে আমি একটা দাসী এসেছি, তার সম্মান টোটালি কেড়ে নেওয়া হচ্ছে, তাকে দিয়ে 14 বার ভয় দেখানো হচ্ছে, এটা করবি না, একটা একটা সাধবি না, জামা কাপড় পরতে পাবি না, আলমারি ছুতে পাবি না, মানে নোংরামি চূড়ান্ত লেভেল। আর সেই মেয়েটাকে টানা ক্যামেরার সামনে আনলি হাসতে হবে, মানে তুই হাসবি, তোর হাসিটা দেখাতে হবে ক্যামেরার সামনে, বাকি আর কিচ্ছু দেখাতে পারবি না। এই যে কি কষ্টের, আপনার বাড়িতে একটা সন্তান থাকলে এটা আপনারাও ফিল করতেন। এবার করুক, কোনো চাপ নেবেন না, দিশানির মা সরবে না এই জায়গা থেকে, ঠিক আছে, কোনো চাপ নেবেন না। দিশানির মা বাবাকে হাজার দিশানি ভয় দেখাক, ওর নাম সত্যি কথা বলতে কি ও নিজেও বুঝতে পারছে যে ওর মাকে হাজার বললেও কিছু হবে না। আবার শুনলাম দিশানি এখন বাবলি ম্যাডামের সাথে হাত মিলিয়েছে। সমাজ সেবিকার কি কোনো শাস্তি হবে না? কাল পরশুর মধ্যেই দেখতে পাবেন। আচ্ছা আর বলুন। হ্যাঁ, বাবলি ম্যাডামও দেখি অনেক কিছু বলছে তার লাইভে এসে, যে বাবলি ম্যাডাম অনেক কিছুই বলছে, আমি বুঝতে পারছি না যে উনি কেন এরকম নেগেটিভলি যাচ্ছে, কেন উনি দিশানিকে ঘরে ঢোকাতে যান, এটা হচ্ছে ওনার চাহিদা। উনার ঘরে ওরকম একটা ঢুকলেই বুঝতে পারতো ব্যাপারটা, উনি দিশানিকে চান ব্যাস। দেখুন এখানে টাকার একটা লেনদেনের ব্যাপার আছে, ঠিক আছে, সেই টাকাটা যারা খেয়েছে তাদের তো একটু কষ্ট হবে, ধরুন তারা কেউ কোথাও শিব ধামে নিয়ে গিয়ে দিশানির আরো খরচা করিয়ে দিল, তাহলে দিশানির টাকাগুলো এখন চারিদিকে 9-6 হয়ে যাবে, তো দিশানি আর লিগাল ওয়াইজের জায়গা পাবে না। বলি একজন বলছে ওর মা ছেলের কি পানিশমেন্ট হবে না, একটা এফআইআর হয়েছে, চিন্তা করবেন না, আমরা স্টার্ট করে দিয়েছি, মুভমেন্ট স্টার্ট করে দিয়েছি। 100 বার বলছি আমাকে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে ফোন করবেন না, কোনো সহযোগিতা করতে পারবো না, ঠিক আছে, কারণ আমি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করি না। সংসার করতে গেলে হাজার ঝগড়াঝগড়ি হবে, তোমরা শুরু করেছো একটা বেশি করে কষ্ট নিয়েছি, এমনকি আমরা মনে করেছি এরকম কষ্ট এর থেকে বেশি, একদম একদম মরার আগে যে মানুষের কষ্ট হয়, ঠিক আছে, ওর মা দিয়ে এসছে, নিজের মেয়ের শ্বশুর বাড়িতে দিয়ে এসছে, আপনার মা থাকলেও তার মেয়েকে শ্বশুর বাড়িতেই দিয়ে আসছে। এই দুদিন আগে বললো যে ওর মা ওর জন্য এত কিছু করেছে, এই ওই, আজকে আবার লাইভে মানে দেখলাম একটু আগে হাত জোড় করে বলছে যে আমার সংসার আমাকে গোছাতে দাও। আজকের পর থেকে কোনো কন্ট্রোভার্সি চাই না, রিমি একথা বলেছে যে আমার সংসার গোছাতে দাও। হ্যাঁ বলেছে। হ্যাঁ তাহলে 3 ক্লাস ফর সীমা এন্ড টিম, পুরো ওয়ার্ল্ড টিম মিলে পুরো রিমি একথা লাইভে বলছে কি যে আমার পিঙ্কে তপন পালি সবকিছু করছে পেছন থেকে, যা করে করুক, দুদিন বাইরে থেকে নাটক করলো, আবার বাইরে ফিরে এসছে, তো সে তার নিজের সংসার গুছিয়ে নিয়েছে পিঙ্কি পাল, এখন আবার হাত জোড় করে চল লাইবে আমার সংসারটা আমাকে গুছিয়ে নিতে দিই। হ্যাঁ এটাই বলেছে, এটাই বলেছে। আর বলেছে যে দিশানি যে গেল ওখানে টুকটাক করতে, আমি তো টুকটাকই বলবো, কারণ ওখানে কি সলিউশন বেরোনো সেটা তো দেখাবো না, আমি তো টুকটাকই বলবো, তুই বেশি কিছু বলিস না, তুই চুপ কর, আমার যেটা মনে হবে বলবো। ওদের এন্টারটেইন দেখতেছে না, বাংলা সিরিয়ালও ফেল, এখন ওদের এন্টারটেইন দেখে কি সারা দিন রাত কেটে যায়। আচ্ছা আশা করছি আজকের একটা লাস্ট কথা আবারও বলবো, অনেকে হয়তো পরে এসছেন আগে এসছেন, দেখুন আপনার বাড়িতে সন্তান আছে, স্কুলে পড়ে, তাদের কাছে ইউটিউবে নানা রকম ক্রিয়েটিভ ভিডিও আনুন, কিন্তু কোন রকম ভাবে ক্রিমিনাল অফেন্স আনবেন না, অর্থাৎ এই যে আত্মহত্যার প্রবণতা দেখানো, আত্মহত্যা দেখানো, ভ্রূণ হত্যা দেখানো, তারপর নাবালক নাবালিকাদের বিয়ে অর্থাৎ চাইল্ড ম্যারেজ দেখানো, সমস্ত করে নিয়েছে পরিবারটা, একসঙ্গে 3টে 4টে 5টা করে বিয়ে
সমস্ত কিছু দেখানো হয়ে গেছে এই পরিবারটার। আর এই অফেন্স গুলো এতদিন পর্যন্ত সমাজে চলছিল। আশা করছি যে এই ভয় লাগে, এদের ফ্যামিলিটার প্রবলেম গুলো দেখলে না ভয় লাগে, সত্যি বলছি। আপনাদের কাছে, দাঁড়ান এক মিনিট, আপনাদের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, যে যেখানে আছেন নিজের ছেলের জোর বাঁচাতে চাইলে এদের নামে এফআইআর করতে পারেন। এফআইআর করার জন্য আমার সহযোগিতা পাবেন। আমি কিভাবে করাবো কি করবো আমি জানি না, আজ থেকে স্টার্ট করে দিচ্ছি। আপনারা আমাকে শুধু এসএমএসটা করবেন যে আমি এফআইআর করতে চাই, আমাকে শুধু এফআইআর করতে চাই বলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি ডেফিনেটলি আপনার ডিটেলস বার করে নেবো, তারপর আপনাকে দিয়ে হেল্প করে দেবো। এবং আপনি আমাকে একটা লিখিত দরখাস্ত পাঠাবেন যে আমি এফআইআর করতে চাই, আপনাকে আমরা সেইভাবে গাইডেন্স দেবো, আপনি এফআইআর করুন। আর খুব জলদি হাইকোর্টে একটা পিল আনতে চলেছি, যাদের ওয়াইটি চ্যানেল থেকে এই একটা মানে এই ধরনের একটা মেয়েকে মেন্টাল ট্রমা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা রকম ভাবে তাকে টর্চার করার চক্রান্ত চালিয়েছে, এবং যারা যারা ওয়াইটিতে এসে নোংরা নোংরা গালিগুপ্ত করে গেছে, মেয়েটার ভার্জিনিটি নিয়েও কথা বলেছে, এবং বাচ্চা বয়সে চাইল্ড ভার্জিনিটি নিয়ে যারা কথা বলেছে, তাদের তো একটা মানে এই ধরনের কথা বলা মানে যে তার নখের যোগ্য নয়, মানে নখের যোগ্য নয়, সে সমস্ত এসে ক্রিয়েটিভ করছে, ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। তাদের অলরেডি একটা করে এফআইআর আসছে, এখন বলবো না, শুরু হয়েছে, হবে। ওয়াইটি থাকবে কিনা সন্দেহ, ওয়াইটি বাঁচান, নিজের চ্যানেলটা বাঁচাতে পারেন কিনা একবার দেখে নিন। কারণ যা যা ভাষা বলেছেন সেগুলো কি কারণে বলেছেন আমি জানি না। আপনারা ভেবেছেন আইনের ঊর্ধ্বে আপনারা চলে গেছেন, আইন কেউ আমাদেরকে বাঁধতে পারবে না। পুলিশ প্রশাসন পারে না মশাই সবসময়, আমাদেরকে ফিল্ডে থাকতে হয় জন্য। ওই পুলিশের বই বলে দেবে, দেখুন এসিপির বউ বলে বসে আছে, পুলিশ সবসময় পারে না, আমাদেরকে করতে না, হয়। সবকিছু